হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো WBSSC PYQ, যেটা সিরিজ 1999 থেকে 2012 কোশ্চেনপত্র নিয়ে আলোচনা। তার মধ্যে আজকে 1999 হিস্ট্রি পাসের কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখা যাক। শ্রীরঙ্গপত্তমের সন্ধির ফলে টিপু সুলতানের ওপর কী কী শর্ত আরোপিত হয়? এটা 1792 সালে হয়েছিল। শ্রীরঙ্গপত্তমের সন্ধি শর্তানুসারে 1 নম্বর, টিপু তার রাজ্যের অর্ধাংশ ইংরেজদের হাতে অর্পণ করে। 2 নম্বর, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ তিনি নগদ অর্থ দিতে স্বীকৃত হন। 3 নম্বর, সন্ধি জামানত স্বরূপ টিপুর 2 পুত্রকে ইংরেজদের আশ্রয়ে প্রেরণ করা হয়। এবং 4 নম্বর, টিপুর ছেড়ে দেওয়া রাজ্যাংশের কিছুটা মারাঠা ও নিজামদের দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, শিবাজির মারাঠা আন্দোলনের তাৎপর্য কী ছিল? আচার্য জগন্নাথ সরকার যথার্থই বলেছেন যে শিবাজি যে শুধুমাত্র মারাঠা জাতির স্রষ্টা ছিলেন তাই নয়, তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ শাসকও। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করে তিনি একটি বিরাট সামরিক প্রতিভাসম্পন্ন একজন জাতিস্রষ্টা ছিলেন। বিক্ষিপ্ত মারাঠা জাতি উপজাতিকে একটি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করেন। ঈশ্বরী প্রসাদ তাকে যথার্থভাবেই একটি নির্যাতিত সম্প্রদায়ের কাছে নতুন আশা ও মুক্তির তারকারূপে চিহ্নিত করেছেন। তার অনুপ্রেরণায় মারাঠারা শক্তিশালী ও সংহত হয়ে ভারতের ইতিহাসে মারাঠা যুগের প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে কেন সুবর্ণযুগ বলা হয়? প্রাচীন ভারতের ইতিহাসকে সুবর্ণযুগ বলা হয়েছিল কারণ এই সময় শুধু সাহিত্য, স্থাপত্য, ভাস্কর্য নয়, জ্ঞান, বিজ্ঞান, ধর্ম সর্ববিধ ক্ষেত্রে ভারতীয় মনীষার চরম উন্নতি ও বিকাশ গুপ্ত যুগে পরিলক্ষিত হয়। এই জন্য ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ প্রমুখ গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলে অভিহিত করেন। তবে অনেকের মতে সুবর্ণযুগ সীমাবদ্ধ ছিল উত্তর ভারতে ও সমাজের উচ্চস্তরের মানুষের মধ্যে। পরবর্তী প্রশ্ন, নব্যবঙ্গ আন্দোলন কি? কার থেকে এই আন্দোলন প্রেরণা পেয়েছিল? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে নবচেতনায় উদ্বুদ্ধ একদল যুবক হিন্দু কলেজের শিক্ষক হেনরি ভিভিয়ান ডিরোজিও নেতৃত্বে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। হিন্দু কলেজের অধ্যক্ষ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও থেকে এই আন্দোলন প্রেরণা পেয়েছিল বা উদ্বুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কেন 1919 খ্রিস্টাব্দের ভার্সাই চুক্তিকে ডিকটেটেড পিস বলা হয়? 1919 খ্রিস্টাব্দে ভার্সাই চুক্তি মূলত বিজয়ী শক্তিগুলোর শর্ত মেনে জার্মানির ওপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। জার্মানিকে দায়ী করে কঠোর ক্ষতিপূরণ ও সামরিক বিধিনিষেধ আরোপ করায় একে নির্দেশিত চুক্তি বা ডিকটেটেড পিস বলা হয়। এখান থেকে কেটে কেটে প্রশ্ন দিতে পারে যে 1919-এর ভার্সাই চুক্তিকে কী চুক্তি বলা হয়, বা কোন চুক্তিকে ডিকটেটেড চুক্তি বা ডিকটেটেড পিস বা নির্দেশিত চুক্তি বলা হয়। 4টে অপশান দিয়ে দিল, এর মধ্যে যেটা সঠিক হবে তোমরা দেখে নিলে সেই মতন উত্তর দেবে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ নির্ণয় করো। পানিপথের প্রথম যুদ্ধ সবাই কম বেশি জানো 1526 খ্রিস্টাব্দে। এবার তারিখ হিসাবে বলতে গেলে 21শে এপ্রিল তারিখটাকে অনেকে তুলে ধরেন বা গুরুত্ব দেন। বাবরের সাফল্যের প্রধান কারণ ছিল আধুনিক তোপখানার ব্যবহার এবং যুদ্ধ কৌশলে উসমানি পদ্ধতির প্রয়োগ। উসমানি পদ্ধতি মানে অটোমান তুর্কিদের যে পদ্ধতি সেটা। এছাড়া ইব্রাহিম লোদির সেনাবাহিনীতে ঐক্য নেতৃত্বের অভাবও বাবরের বিজয়কে সহজ করে তোলে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সের তৃতীয় এস্টেটের অন্তর্ভুক্ত কারা ছিল? তৃতীয় এস্টেট বা থার্ড এস্টেট, যেটা মধ্যবিত্ত কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষ যারা সর্বহারা নামে পরিচিত ছিল তারাই ফ্রান্সের তৃতীয় এস্টেট বা থার্ড এস্টেট নামে পরিচিত ছিল। তো প্রথম যারা ছিল তারা কি ছিল? একটা ছিল যাজক সম্প্রদায়, একটা ছিল অভিজাত সম্প্রদায়, আর তৃতীয় সম্প্রদায়। ওকে, পরবর্তী প্রশ্ন, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলেন কেন? এই অসহযোগ আন্দোলনের আদর্শ ছিল অহিংস প্রতিরোধ। কিন্তু 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের অন্তর্গত চৌরি চৌরায় আন্দোলনকারী কর্তৃক পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ফলে 22 জন পুলিশ কর্মী নিহত হলে মর্মাহত হয়ে গান্ধীজি এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। কবে ঘোষণা করেন সমাপ্তি? 12ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে। দেখো 5ই ফেব্রুয়ারি 1922 সালে শুরু হচ্ছে ওই ঘটনাটা ঘটছে, তার এক সপ্তাহের মধ্যে এই আন্দোলনটা তুলে নিচ্ছে। আর শুরু কখন হয়? 1920 সালে। এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হয়ে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। পরবর্তী প্রশ্ন, ইতালির ঐক্য সাধনে মাসিনি ও গ্যারিবোল্ডির অবদান কী ছিল? ইতালি ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন মাসিনি ও গ্যারিবোল্ডি।
মাৎসিনি ছিলেন একজন পরম আদর্শবাদী নেতা। তিনি বিশ্বাস করতেন যে বৈদেশিক সাহায্য ছাড়াই ইতালির জনগণ অস্ট্রিয়াকে বিতাড়িত করে ইতালি ঐক্য সাধনে সক্ষম হবে। মাৎসিনির মন্ত্রশিষ্য গ্যারিবল্ডি ইতালির ঐক্য আন্দোলনের একজন দুঃসাহসিক সেনাপতি ছিলেন। তিনিও প্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন। শেষ পর্যন্ত রোমান প্রজাতন্ত্রের পতন হয় এবং গ্যারিবল্ডি দেশ ছেড়ে দক্ষিণ আমেরিকায় চলে যান। আবার ফিরে এসে তিনি লাল কোর্তা বাহিনী গঠন করে এই বাহিনীর সাহায্যে সিসিলি ও নেপলস জয় করেন। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, ইতালি ঐক্য সাধনে 3 জন ব্যক্তির গুরুত্ব আছে, মাৎসিনি, গ্যারিবল্ডি এবং কাবুর। অনেক সময় প্রশ্ন আসে যে এই মাৎসিনি, গ্যারিবল্ডি ও কাবুরের মধ্যে কে শেষ পর্যন্ত ইতালি ঐক্য আন্দোলনের সময় ছিল, মানে ইতালি যখন ঐক্যবদ্ধ হচ্ছে। ওকে, পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় ও কী হরফে লেখা হয়েছিল? অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মী, খরেষ্টি, গ্রিক, আরামীয় লিপিতে এবং এছাড়া পালি, প্রাকৃত ও গ্রিক ভাষায় রচিত হয়েছিল। এগুলি তার শাসন ব্যবস্থা, ধর্মচিন্তা ও নীতিকথা সম্পর্কে মূল্যবান ঐতিহাসিক তথ্য প্রদান করেছিল। পরবর্তী প্রশ্ন, বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল সূত্রগুলি উল্লেখ করো। বিসমার্কের পররাষ্ট্রনীতির মূল সূত্র ছিল, প্রথম হচ্ছে, বিসমার্ক কেন্দ্রীয় সভায় অস্ট্রিয়ার মর্যাদা নষ্ট করে অস্ট্রিয়ার বিরুদ্ধে জার্মানি ক্ষুদ্র রাজ্যগুলোকে সংগঠনের চেষ্টা করেন। বিভিন্নভাবে ইউরোপীয় দেশগুলির সাথে মিত্রতা স্থাপন করে তিনি অস্ট্রিয়াকে মিত্রহীন করার চেষ্টা করেন। 2 নম্বর, তিনি ফ্রাঙ্কো প্রাশিয়া বাণিজ্য চুক্তি সম্পাদন করে ফ্রান্সের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। 3 নম্বর, পোলদের বিদ্রোহ দমনে রাশিয়াকে সাহায্য করে বিসমার্ক রাশিয়ার সাহায্যও লাভ করেন। এছাড়া আরেকটা পয়েন্টও খুব ইম্পর্টেন্ট থাকে এখানে, দেখবে কি না, তার আরেকটা লক্ষ্য ছিল ইউরোপের রাজনীতিতে ফ্রান্স যে দেশটা আছে বা ফরাসিদের, ওদেরকে কি করা, বিচ্ছিন্ন করে রাখার একটা চতুর কৌশল প্রয়োগ করেছিলেন উনি। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার মধ্যে প্রধান পার্থক্যগুলি কী কী? সিন্ধু সভ্যতা আর বৈদিক সভ্যতার মধ্যে প্রধান পার্থক্যগুলি হলো, প্রথমত সিন্ধু সভ্যতা পূর্ববর্তী কিন্তু বৈদিক সভ্যতা পরবর্তী। দ্বিতীয়ত সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক কিন্তু বৈদিক সভ্যতা গ্রামীণ। তৃতীয়ত সিন্ধুবাসীরা তামা ও ব্রোঞ্জের ব্যবহার করত কিন্তু বৈদিক আর্যরা লোহার সঙ্গে সুপরিচিত ছিলেন। চতুর্থত সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক কিন্তু বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক। এছাড়া উভয় সভ্যতার মধ্যে আরও নানা পার্থক্য ছিল। কিভাবে চরমপন্থীরা কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বের সমালোচনা করেছিলেন? চরমপন্থীরা কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বের যে সমালোচনা করেছিলেন তা হলো, 1 নম্বর, আদি পর্বের কংগ্রেস আন্দোলনের নানা সীমাবদ্ধতা ছিল। 2 নম্বর, শ্রমিক, কৃষক প্রভৃতি শ্রমজীবী মানুষদের সাথে এই আন্দোলন আন্দোলনের সম্পর্ক ছিল না। 3 নম্বর, ঐতিহ্যবাহী অভিজাতদের সঙ্গে কংগ্রেসের সম্ভব ছিল না বা সদ্ভাব ছিল না। এবং 4 নম্বর, এই সময় কংগ্রেসের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ অধীন থেকে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন, পূর্ণ স্বাধীনতা নয়। পরবর্তী প্রশ্ন, শাসক হিসেবে ফিরোজ শাহ তুগলকের কিছু গুরুত্বপূর্ণ জনহিতকর কার্যাবলী উল্লেখ করো। ফিরোজ শাহ তুগলক একজন শাসক হিসেবে বেশ কিছু জনহিতকর কার্যাবলী গ্রহণ করেছিলেন। সেগুলি হলো, কৃষি ঋণ মকুব, সেচ খাল খনন, 150টি কূপ খনন, বহু নগর, 1200টি উদ্যান, মসজিদ, মাদ্রাসা, স্মৃতিসৌধ নির্মাণ, বেকারদের জন্য কর্ম বিনিয়োগ দপ্তর, দরিদ্র বিধবাদের জন্য দেওয়ানি খয়রাত, 36টি কারখানা স্থাপন প্রভৃতি করেছিলেন। এগুলোর মধ্যে আবার দেখে রাখবে যে এই বেকারদের জন্য যে কর্ম বিনিয়োগ দপ্তর, এটার কি নাম ছিল, দরিদ্র বিধবাদের জন্য বা অনেকের ধরো যে ভাতা দেওয়া হতো, দেওয়ানি খয়রাত কি, এইগুলো থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? এই আন্দোলনের তাৎপর্য কী? ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। ধর্মীয় সংস্কার আন্দোলন রূপে এটা প্রথমে শুরু হলেও ফরাজি আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। এই আন্দোলন ইংরেজ ও জমিদার বিরোধী কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল। সঠিক অর্থে এই আন্দোলন ছিল রাজনৈতিক ও অর্থনীতি। এর সাথে আরেকটা জিনিস বলে রাখি, হাজি শরীয়ত উল্লাহর পর তার পুত্র দাদু মিয়া এই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছিল। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা কী ছিল? এই ব্যবস্থা ব্যর্থ হলো কেন? ইংল্যান্ড ছিল ফ্রান্সের সামরিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী। বলে বলিয়ান ইংল্যান্ডকে হাতে না মেরে ভাতে মারার পরিকল্পনা করেন নেপোলিয়ান বোনাপার্ট। তিনি নিজ দেশ ফ্রান্স এবং অন্যান্য মিত্রপক্ষীয় রাষ্ট্রের সাথে ইংল্যান্ডের বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এই নীতি
মহাদেশীয় অবরোধ প্রথা নামে পরিচিত ছিল। এই প্রথাটা ব্যর্থ হয় কেন? তিনি যে ইংল্যান্ডের সাথে যেসব মিত্রপক্ষগুলি আছেন সেগুলি কে কী করে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন, সেগুলোর জন্য কি করেছেন, তিনি কিছু ডিগ্রি চালু করেছিলেন, ফন্টেনব্লু ডিগ্রি, মিলান, এগুলো। আবার ইংল্যান্ডের কাউন্টারে কি করেছিল না, কাউন্টারে করেছিল যে অর্ডার্স ইন কাউন্সিল। এইগুলোর ফলে কি হয়েছিল, অন্যান্য দেশগুলো যে এই ইংল্যান্ড এবং ফরাসিদের সাথে ব্যবসা বাণিজ্য করতো সেগুলোর ব্যাঘাত ঘটেছিল। এবং শেষ পর্যন্ত কী হলো যে কিছু কিছু দেশ এগুলোর সাথে মানতে পারেনি, পর্তুগাল স্পেনকেও এর সাথে কথা বলা হয়, তখন এই নেপোলিয়ন তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এর ফলে সেই দেশগুলো কি করে যে নেপোলিয়ন বিরোধী হয় এবং নেপোলিয়ন যে এই এই মহাদেশীয় অবরোধ প্রথা চালু করেছিল এটা তারা মানে না এবং এক এক করে অন্যান্য দেশগুলো মেনে নেয়নি, যার ফলে এই যে ব্যবস্থা এটা ব্যর্থ হয়। পরবর্তী প্রশ্ন, রাজপুতদের সাথে আকবর কী ধরনের সম্পর্ক গড়ে তুলেছিলেন? আকবর যথার্থই বুঝেছিলেন যে ভারতব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠান স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে রাজপুতদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই তিনি রাজপুতদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের নীতি পরিত্যাগ করে কূটনৈতিক পন্থা অবলম্বন করেন এবং রাজপুত জাতিকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত স্তম্ভে রূপান্তরিত করেন। ফলে মেবার ছাড়া অম্বর, মারওয়ার, বুন্দি, বিকানির, জয়সলমীর, সিরোহি, রণথম্বর প্রভৃতি রাজ্যগুলি আকবরের বশ্যতা স্বীকার করেছিল। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন কেন গুরুত্বপূর্ণ ছিল? 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনে লাহোর প্রস্তাব গৃহীত হয়, যেখানে ভারতীয় উপমহাদেশে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র বা পাকিস্তান গঠনের দাবি উত্থাপন করা হয়। এটি দ্বিরাষ্ট্র বা দ্বিজাতি তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে ভারতের বিভাজনের পথ প্রশস্ত করে। বাংলার ইতিহাসে 1757 ও 1764 খ্রিস্টাব্দের গুরুত্ব কী? 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভের মধ্যে পলাশী যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। তবে 1764 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া ও বাংলার নবাব মীর কাসিমের মধ্যে বক্সারের যুদ্ধ হয় এবং এই যুদ্ধেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। পলাশীর যুদ্ধের ফলে বাংলায় ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্যের সূচনা হয়, কিন্তু বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল। এটা হলো এদের মধ্যে গুরুত্ব বা এদের মধ্যে তফাতও কিন্তু এখান থেকে তুলে দেয় যে এদের মধ্যে তফাত কী, এদের মধ্যে গুরুত্ব কী। ওকে, পরবর্তী প্রশ্ন, তীর্থঙ্কর কারা ছিলেন? জৈন ধর্মে ত্রিবিধ মার্গ বলতে কী বোঝায়? জৈন ধর্ম মতে 24 জন সিদ্ধ পুরুষ তাদের ধর্মমত প্রচার করেন। ঋষভদেব বা আদিনাথ হলেন প্রথম তীর্থঙ্কর এবং মহাবীর 24তম বা শেষ তীর্থঙ্কর। জৈন ধর্মের ত্রিরত্ন হল যথার্থ জ্ঞান, কর্ম ও মুক্তিলাভ। আজকে আলোচনা করলাম 1999 সালে হিস্ট্রির যে পাসের কোশ্চেনগুলো সেইগুলো নিয়ে। পরবর্তী দিনে অন্যান্য আরও যে PYQ সেটা নিয়ে আলোচনা করব।